বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকবার স্বাগতম আমাদের অনলাইন ক্লাস প্রোগ্রামে। আমাদের আজকের শ্রেণী ষষ্ঠ শ্রেণী এবং সাবজেক্ট বা বিষয় গণিত। গণিতের ষষ্ঠ শ্রেণীর আমরা বিগত ক্লাসে দ্বিতীয় অধ্যায় নিয়ে কাজ করেছি এবং দ্বিতীয় অধ্যায়ের বেসিক রিলেটেড অনুপাত এবং শতকরা সম্পর্কিত কিছু বেসিক কথা এবং তার সাথে সংশ্লিষ্ট কয়েকটা ম্যাথ আমরা দেখিয়েছি। তো আজকে অনুপাত ও শতকরা ক্লাসে আমরা দেখব যে অনুপাত ও শতকরার মধ্যে সম্পর্ক কেমন বা কীরকম দেখতে, কেমন সম্পর্ক তাদের মধ্যে বিদ্যমান, সেটা আজকের ক্লাসে আমরা খেয়াল করবো সবাই। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝার সুযোগ একটা দেখো, আমি এখানে তিনটা চিত্র এঁকেছি, যেখানে দেখতে পাচ্ছ প্রথম চিত্রে চারটা ঘরের মধ্যে আমি একটা ঘরকে ছাই কালার করেছি বা একটা ঘরকে এঁকেছি। পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল 5টা ঘর। এই 5টা ঘরের মধ্যে 3টা ঘরকে আমরা ছাই কালার করেছি বা ছাই রং করেছি। একইভাবে পরের চিত্রেও আমরা এরকম 10টা ঘরের মধ্যে 3টা ঘরকে এঁকেছি বা ছাই কালার করেছি। তো এখানে থেকে আমরা বোঝার চেষ্টা করব অনুপাত এবং শতকরার মধ্যে সম্পর্ক কিভাবে নির্ণয় করতে হবে, তাদের মধ্যে সম্পর্কটা বের করার সূত্রটা কিরকম। তো আমরা যদি খেয়াল করি, এই 4টা অংশের মধ্যে আমি একটা অংশ বা একটা ঘরকে ছাই রং করেছি বা একটা ঘরকে আমি এঁকেছি। তো সেখানে আমি বলতে পারি টোটাল 4টা ঘর সাপেক্ষে বা টোটাল ঘর সাপেক্ষে ছাইয়ের কালারের অনুপাত কত, বা টোটাল 4টা ঘরের মধ্যে ছাই কালারটা কত অংশ ছাই হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে 4 ভাগের 1 ভাগ অংশ ছাই কালার করা হয়েছে। কত অংশ? 4 ভাগের 1 ভাগ অংশ। দেখো, অনুপাত থেকে আমি কিন্তু ভগ্নাংশে চলে যেতে পারি, যেটা আমরা বিগত ক্লাসের থেকে শিখছি। তো আজকে আমরা সরাসরি এখান থেকে এখানে চলে যাচ্ছি বিগত ক্লাস থেকে যা আমরা শিখলাম তার অনুপাতে। তো 1/1 অনুপাত বা 1:4কে আমরা লিখতে পারি 4 ভাগের 1 ভাগ বা 1/4। একইভাবে এটাকে আমরা লিখতে পারি 5 ভাগের 3 ভাগ। টোটাল 5 ভাগের মধ্যে আমি কয় ভাগকে ছাই কালার করেছি? 3 ভাগ। তাহলে সেই অনুপাতকে আমি লিখতে পারি ভগ্নাংশে বা অনুপাত আকারে থেকে ভগ্নাংশে নেওয়ার পর আমরা যেটাকে বলি এত গুণ এত অংশ। তাহলে এখানে যেহেতু টোটাল 5টা ভাগের মধ্যে কত অংশ ছাই কালার করা হয়েছে বা 3টা অংশ ছাই কালার হয়েছে বা 3টা ঘর ছাই কালার করা হয়েছে, টোটাল কতটার মধ্যে? 5টার মধ্যে। তাহলে আমরা ছাইয়ের সাপেক্ষে অনুপাতটা বলতে পারি 3:5। এখানে যতগুলো আমরা অনুপাত দেখতে পাচ্ছি সেটা হলো ছাইয়ের সাপেক্ষে। আমি ছাইটাকে প্রাধান্য দিয়ে বলতেছি যে এই 3টা ঘরের মধ্যে কি কি পরিমাণে ছাই কালার করা হয়েছে। তাহলে প্রথম ঘরের মধ্যে আমি দেখতে পাচ্ছি 1:4, 3:5, 3:10 অনুসারে ছাই কালার করা হয়েছে। তো এখন আমরা এটা তো জানি যে অনুপাত থেকে ভগ্নাংশে নেওয়া যায়, আবার ভগ্নাংশ থেকে অনুপাতে নেওয়া যায়। এখান থেকে আমরা অনুপাতের সাথে শতকরার সম্পর্কটা দেখে নিব। তার আগে আমরা অনুপাত থেকে সবগুলাকে কিসে নিব? ভগ্নাংশে নিয়ে নিব। তো ভগ্নাংশে নেওয়ার পরে এর পরের অংশটাতে আমরা খেয়াল করব কিভাবে শতকরা আনতে হয় এই অনুপাত থেকে। তো আমরা যদি খেয়াল করি, শতকরা কথাটা আমরা আগেও শুনে এসেছি। শতকরা যখন চলে আসে সেখানে শ চলে আসে, শ মানে 100। শতকরা কথাটা যখন আমরা বলি সেখানে 100 হিসাব চলে আসে। আর গাণিতিকভাবে শতকরার চিহ্নটা আমরা ক্যালকুলেটরে এই চিহ্নটা দেখব। যদিও শতকরার চিহ্ন এটা, কিন্তু তার ব্যাখ্যা অনেক। যেমন তোমাকে এখানে বলা হচ্ছে যে 4 ভাগের মধ্যে কয় ভাগ ছাই কালার করা হয়েছে? 1 ভাগ। তো শতকরা যখন বলবো তখন তোমাকে বলতে হবে যে তাহলে এখানে যদি 100টা ঘর থাকতো, 100টা ঘরের মধ্যে আমি কয়টা ঘরকে ছাই কালার করতাম? যখন আমরা এই ভগ্নাংশের হরকে স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে দেখবো, সেটা অনুপাত আকারে যখন ছিল তখন কিভাবে হয়েছে? 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন আমি বলতেছি 4টা ঘরের মধ্যে 1টা ভাগ আমার ছাই কালার ছিল। কিন্তু শতকরা অনুসারে যখন আমরা বলতে চাবো বা শতকরা জানতে চাওয়া মানে হলো এই 4টা ঘর না হয়ে যদি এখানে 100টা ঘর হতো, 100টা ঘরের মধ্যে কয়টা ঘর আমার ছাই কালার করা দরকার হতো, তখন আমরা শতকরা হিসাবটা এভাবে বুঝি। তার মানে আমরা দেখতে পাচ্ছি শতকরা যখন বলি তখন হর কত শত হতে হবে? অবশ্যই 100 হতে হবে। হর কত হতে হবে? 100 হতে হবে। আর যদি আমরা নরমালি অনুপাত যখন বলি তখন হর এবং লব যে কোনো স্বাভাবিক সংখ্যা হলেই চলে।
কিন্তু শতকরা অনুপাত যখন বলবো আমরা তখন অবশ্যই হর কি হতে হবে 100 হতে হবে। দেখো তাহলে আমি এখন প্রথম যদি এই ভগ্নাংশটাকে বা এই অনুপাতটাকে আমি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে আমার কি করতে হবে, আমি বোঝার সুবিধার্থে দেখো নিচে 100 দিলাম। কিছুক্ষণ আগে আমি বলেছি শতকরা হিসাবটা কততে হয় 100 তে হয়, যে 100 ভাগের 100 ঘরের মধ্যে কয়টা ঘর আমি ছাই কালার করতে চাচ্ছি। তাহলে দেখো এখানে 4টা ঘরের মধ্যে একটা ঘর আমি ছাই কালার করেছি, তাহলে 100টা ঘরের মধ্যে কয়টা ঘর আমার ছাই কালার করতে হবে সেটা আমরা শতকরা বের করার চেষ্টা করব। কিন্তু তার আগে এখানে বুঝতে হবে তোমাকে বা তোমাদেরকে যে 100 আমি কেন লিখব। এখানে দেখো আমি কিছুক্ষণ আগে বলেছি শতকরা হিসাব মানে হলো 100 তে হিসাব, এবং হিসাবটা হরে বসবে না লবে বসবে, অবশ্যই তোমার কিসে বসবে, হরে বসবে। কারণ এখানে দেখো যখন তুমি 4টা ঘরের মধ্যে একটা ঘর ছাই কালার বলেছো তাহলে হরটা কোথায়, 4টা কোথায় বসছে, হরে, আর যতটুকু ছাই কালার সেটা কোথায় বসছে, লবে। এখন যদি এরকম হতো যে নিচে 1 দিলাম আমি আর উপরে 4 দিলাম, তখন কিন্তু এরকম বলতে হবে যে একটা ঘরের মধ্যে 4টা ঘর আমার ছাই কালার, নট পসিবল, এটা সম্ভব না। আমাদের এখানে টোটাল ঘর কয়টা, 4টা, টোটাল ঘর কয়টা, 4টা, এই টোটাল ঘরের মধ্যে একটা ঘর ছাই কালার। এখন এটা কি সম্ভব, একটা ঘর আছে সেটার মধ্যে 4টা ঘর ছাই কালার, সম্ভব না। যে কারণে আমরা হর এবং লবের মধ্যে বড় সংখ্যাটা নিচে দিচ্ছি আর ছোট সংখ্যাটা কোথায় দিচ্ছি, উপরে দিচ্ছি। তখন আমার বলতে সুবিধা হয় যে 4টা ঘরের মধ্যে একটা ঘর আমি ছাই কালার করেছি। নিশ্চয়ই চিত্র দেখে আমরা সেটা ভালোভাবে বুঝতে পারতেছি। তো সেই ক্ষেত্রে যেহেতু শতকরা আমরা হিসাবটা 100 তে হিসাব করবো, তো এখানেও 100 আমি নিচে দিলাম, মানে 100 ঘরের মধ্যে কয় ঘর আমার ছাই কালার করতে হবে সেটা আমি বের করবো। তাহলে এই 100টা আমি যদি নিচে দেই তাহলে 100টা আমি কোত্থেকে পাবো, 100টা আমার যোগ করে হরে বা লবে সিঙ্গেল দিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা যেটা শিখেছি বা অনেকে জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে উপরে এবং নিচে, উপরে যদি কোনো সংখ্যা এক্সট্রা নিয়ে আসো সেই সংখ্যাটা অবশ্যই আমার কি দিতে হবে, নিচে। তার মানে হরে যদি আমি কোনো সংখ্যা এক্সট্রা নিয়ে আসি সেটা 100 হোক, 200 হোক, 1 হোক, 2 হোক, অবশ্যই সেই সংখ্যাটা আমার কোথায় দিতে হবে, লবে দিতে হবে। এখানে আমি 100 গুণ আকারে যেভাবে এনেছি একইভাবে এই 100টা আমি লবে গুণ আকারে দিয়ে দিতে হবে। কারণ তখন আমার কাজের সুবিধার্থে এই 100 চলে গেলে কিন্তু আমার আর কি থাকতেছে, আগের যে অনুপাতটা বা আগের যে ভগ্নাংশটা সেটাই থাকতেছে। তাহলে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো এই 100টা আনার জন্য আমার উপরে আরেকটা 100 গুণ আকারে দিতে হবে। তাহলে আমি যদি এবার নিচে 100টা 100 রেখে দিই, মনে রাখবা নিচে কিন্তু আমার 100 থাকতে হবে। তাহলে এই 100 কোনোভাবে কাটা বা গুণ দেওয়া যাবে না। এখানে 4 দিয়ে 100 গুণ দিলে 400 হবে, কিন্তু না, আমি এই 100 কে রেখে দিব। এবার যে 4 আছে এই সংখ্যাটা দিয়ে উপরে 100টাকে আমি কেটে ছোট করে ফেলবো, 4 25 100। তাহলে আমার কত হচ্ছে, উপরে 25। তাহলে এটুকু আমরা বলতে পারি যে 4 ঘরের মধ্যে 1 ঘর যদি আমার ছাই কালার হয় তাহলে 100 ঘরের মধ্যে কত ঘর আমার ছাই কালার করতে হবে, অবশ্যই 25 ঘর। আমরা সেটা পেয়ে গেছি। তাহলে এই অনুপাতটাকে যখন আমরা শতকরা প্রকাশ করতেছি দুইটাই কিন্তু ভগ্নাংশ। খেয়াল করো, অনুপাত থেকে আমরা যখন শতকরা যাচ্ছি অনুপাতটা নিজে একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আবার এখানে যে আমি শতকরা কাঙ্ক্ষিত উত্তরটা পেলাম সেটাও একটা ভগ্নাংশ। কিন্তু পার্থক্য কোথায়, এখানে ভগ্নাংশের হর এবং লবের সংখ্যা দুইটা যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। কিন্তু শতকরার ক্ষেত্রে, শতকরা প্রকাশের ক্ষেত্রে অবশ্যই হর কত হতে হচ্ছে, 100। তার মানে আমি হিসাবটা করতেছি যে 100-র মধ্যে কত অংশ আমার আছে, 100 ঘরের মধ্যে 25 ঘর আমাকে ছাই কালার করতে হবে। যদি 4 ঘরের মধ্যে 1 ঘর ছাই কালার করা হয় তাহলে 100 ঘরের মধ্যে 25 ঘর আমাকে কি করতে হবে, ছাই কালার করতে হবে। এটাই হলো অনুপাত এবং শতকরার মধ্যে সম্পর্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা অনুপাত থেকে শতকরা যেতে পারি খুব সহজে, এবং শতকরা যেতে হলে অবশ্যই একটা কন্ডিশন থাকবে, সেটা হলো হরকে অবশ্যই কত হতে হবে, 100 হতে হবে। এতটুকু আমরা মনে রাখবো। তো একইভাবে আমরা দ্বিতীয় ক্যালকুলেশনটা যদি দেখি 5 ভাগের 3 ভাগ, তাহলে আমরা যেহেতু এখান থেকে যতটুকু বোঝা দরকার আমরা বুঝে ফেলেছি, জাস্ট ক্যালকুলেশনটা আমরা এখানে করে দেখাচ্ছি। উপরে নিচে আমি 100 দিয়ে গুণ দিলাম, যেহেতু কাঙ্ক্ষিত ভাগ আমার নিচে হর কত থাকতে হবে, 100, সেটা রেখে দিলাম। আর 5 দিয়ে যদি আমার 100 কাটা যায় তাহলে সেটা কাজটা আমি করব, 3 20 7 হচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি যে 5 ভাগের 3 ভাগকে যদি ছাই করতে হয় তাহলে 100 ঘরের মধ্যে কয় ভাগকে ছাই কালার করতে হবে, 60 ভাগ। মানে 100 ভাগের মধ্যে 60 ভাগ ছাই কালার করতে হবে। একইভাবে এখানে আমরা ক্যালকুলেশনটা যদি দেখাই 10 × 10, আমি 100 নিচে রেখে দিলাম, এই 10 10
100 হবে আর 3×30 হবে। এখন এইভাবে যদি আমি মুখে বলি 100 ভাগের 25 ভাগ, 100 ভাগের 60 ভাগ, 100 ভাগের 30 ভাগ, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মুখে প্রকাশ করলাম আমি শতকরাটা। কিন্তু গাণিতিকভাবে আমরা যদি শতকরা প্রকাশ করতে চাই, আমি নিশ্চয়ই কিছুক্ষণ আগে এই চিহ্নটা দেখিয়েছি তোমাদের, এই চিহ্ন আকারে কিভাবে আমি শতকরা দেখো। যখনই আমি এই উপরের 30টাকে রেখে নিচের হরকে না লিখে, বা আমি চাচ্ছি শতকরা লিখতে বা ওই চিহ্নটা দিয়ে লিখতে, তাহলে নিচের যে হরটা আছে সেটা এই চিহ্ন দিয়ে ট্রান্সফার হয়ে যাবে বা এই চিহ্ন দিয়ে বিলুপ্ত হয়ে যাবে। আমরা আবারও বলি, যখন এটুকু অংশ আসবে যে 100 ভাগের মধ্যে কত ভাগ আমি পেলাম, 100 এর কত ভাগ, 30 ভাগ, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে মুখে যখন বলবো যে শতকরা 30 ভাগ, শতকরা বোঝায় 100, তখন বাংলা বললে কি হবে, শতকরা 30 ভাগ। আর এই শতকরা 30 ভাগকে গাণিতিক চিহ্ন এটা দিয়ে প্রকাশ করা হয়, সেটা আমাদের ক্যালকুলেটরও আছে এবং আমরা পরবর্তী ক্লাসগুলোতেও দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 এর জায়গায় 30ই থাকলো, কিন্তু এই নিচের হরের 100 এর জন্য বা এই হরটা কি নিচে যদি থাকে, তাহলে এটাকে যদি আমি আরেকটু বোঝাই ভালো করে, এই 30 এ 30 লিখলাম, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো। তখন মোটামুটি আমি বলতে পারি এই অংশের জন্য আমার কি চিহ্নটা, এই চিহ্নটা চলে আসে। আর আরো সহজ এইভাবে যদি না বুঝো, আরো মুখে সহজে বোঝার চেষ্টা করো। 100 ভাগের 30 ভাগ আমরা মুখে যখন বলি, তখন সেটা শতকরা 100 ভাগের 30 ভাগ বা শতকরা 30 ভাগ বললেও চলে। আর যখন 100টা নিচের হরটা সরিয়ে দিবা, শুধু 30 রাখবা, তখন কোন চিহ্নটা চলে আসবে, এই শতকরা চিহ্নটা বা পার্সেন্টেজ চিহ্নটা চলে আসবে। ইংলিশে যেটাকে বলা হয় পার্সেন্টেজ, এই চিহ্নটাকে আমরা বলবো শতকরা বা পার্সেন্টেজ। তো আশা করি সবাই বুঝতে পেরেছো শতকরা এবং অনুপাতের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব এই সংশ্লিষ্ট গাণিতিক যে সমস্যাগুলো আমরা পরীক্ষা আকারে পাবো বা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে বা সৃজনশীলের 2 মার্কস হিসেবে আমরা পাবো, ওই সম্পর্কিত কয়েকটা গণিত ম্যাথ আমরা দেখব, গণিত দেখব। যেখানে আমি প্রথমে যদি বলি, কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে 5 ভাগের 3 ভাগকে শতকরায় প্রকাশ করো, একটা প্রশ্ন। আবার এর উল্টো প্রশ্নটা যদি আমি বলি যে 25% বা শতকরা 25 ভাগে, যেটাকে আমরা এক কথায় এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, এতকে অনুপাতে প্রকাশ করা, প্রকাশ করো। এই দুটো প্রশ্নের সমাধান আমরা একটু দেখি, খেয়াল করি। কারণ এই দুটো প্রশ্ন আমাদের বইয়ে প্রশ্ন আকারে ভালো করে দেওয়া আছে এবং এমসিকিউ এবং সৃজনশীলের 2 মার্কস হিসেবে আমাদের পরীক্ষায় খুব ভালো করে আসবে এবং আসে, প্রত্যেক বছরে আসে। তো এই দুটা উত্তর যদি আমরা সামনে দেখানোর চেষ্টা করি, দেখো কিছুক্ষণ আগে যে পদ্ধতিতে আমরা এই ভগ্নাংশকে বা অনুপাতকে আমরা শতকরা প্রকাশ করেছি, ঠিক সেভাবে এই প্রশ্ন উত্তরটা হবে। এটাকে এভাবে না দেখে যদি এভাবে লিখে 3:5, তাও চলবে। প্রশ্নটা এরকম হতে পারে যে 3:5কে শতকরা প্রকাশ করা, একই প্রশ্ন। অথবা এটাকে এভাবে বলতে পারে 5 ভাগের 3 ভাগকে শতকরায় প্রকাশ করা। আর এটার ক্ষেত্রে এভাবেই লেখা থাকবে যে 25%কে বা শতকরা 25%কে অনুপাতে প্রকাশ করা। তো আমরা প্রথম উত্তরটা যদি খেয়াল করি, 3:5কে আমরা এখানে নিশ্চয়ই লিখে ফেলেছি 5 ভাগের 3 ভাগ। তো সেক্ষেত্রে আমরা জানি উভয় উপরে নিচে 100 দিয়ে গুণ দেওয়ার পরে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম 100, আর এখানে কত থাকলো 20, 30, 60। তখন আমরা কাদের সুবিধার্থে সেটা কত লিখি, 60%। আচ্ছা, 60% আমি নিচে লিখলাম ভালো করে বোঝার জন্য, শতকরা প্রকাশ হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমি এবার তার উল্টোটা কাজটা করি, এরকম আমার পার্সেন্টেজ দেওয়া আছে বা শতকরা দেওয়া আছে, সেটাকে আমি অনুপাতে প্রকাশ করব। সেক্ষেত্রে আমার কাজটা একটু ভালো করে খেয়াল করে আমি দেখো
আমি কিছুক্ষণ আগে যে জিনিসটা তোমাদের দেখিয়েছি যে এই 100 নিচে 25 উপরে, মানে 100 ভাগ 100 এর মধ্যে 25 ভাগ, 100 ভাগের মধ্যে 25 ভাগ, তখন সেটাকে আমরা কিভাবে লিখি? 25%। কিছুক্ষণ আগে যেটা আমরা বললাম যে এই 25% বা শতকরা 25 ভাগ যখন তুমি পার্সেন্টেজে লিখবা, এই চিহ্ন দিয়ে লিখবা, নিচের এই ঘরটা বিলুপ্ত হয়ে বা চলে গিয়ে এই পার্সেন্টেজ চিহ্নটা বসবে। তাহলে আমি তার উল্টাটা যদি বলি, এই পার্সেন্টেজ থেকে যদি আমি প্রথম ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে এই পার্সেন্টেজ চলে গিয়ে নিচে হর আকারে কত বসবে? 100 বসবে। ঠিক একইভাবে আমি সেম কাজটা করলাম, 25 আর নিচে কি 100। তো সেই ক্ষেত্রে দেখো, আমি যদি মনে হয় যে তাহলে আমি লিখে ফেলি অনুপাত আমার শেষ 25:100, কিছুটা হলো একটু ভুল হবে। সেটাকে কোন দিক দিয়ে? আমরা যদি এমন ভগ্নাংশ পাই যেটাকে আর কাটাকাটি বা ভাগ দিয়ে ছোট করা যায় না বা মিনিমাইজ করা যায় না, সেক্ষেত্রে আমি সরাসরি অনুপাত লিখে ফেলব যে অনুপাতে প্রকাশ হয়ে গেছে। কিন্তু যদি তাদের মধ্যে উপর নিচে কোনো কিছু দিয়ে কাটা যায় বা ভাগ যায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভাগটা করব। দেখো 25 দিয়ে 100কে কাটা দিলে কত হচ্ছে? 4। আর ভগ্নাংশের ক্ষেত্রে উপরে কিছু না থাকলে কত আছে? 1। তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশটা আমি কি পেলাম? 4/1 তখন অনুপাত হিসেবে আমি তাকে প্রকাশ করলে কি হবে? 1:4। আবার বলি, ভগ্নাংশ পার্সেন্টেজ থেকে বা শতকরা থেকে যখন তুমি অনুপাতে প্রকাশ করবা, যখন ভগ্নাংশ আকারে আসবে, ওই ভগ্নাংশে যদি কোনো কিছু উপর নিচে কাটাকাটি না যায় বা ভাগ না যায়, সেক্ষেত্রে আমার সরাসরি অনুপাত লিখে ফেলতে হবে। আর যদি তাদের মধ্যে ভাগ সম্পর্ক থেকে থাকে বা ভাগ যায়, সেক্ষেত্রে তাকে আমি ভাগ দিয়ে ছোট করে তারপর যে অনুপাতে প্রকাশ করব। তো আশা করি আজকে আমরা অনুপাত এবং শতকরার মধ্যে যে সম্পর্কটা, সেটা তোমরা সবাই ভালো করে খেয়াল করেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই সংশ্লিষ্ট যে ম্যাথগুলো আমাদের বইয়ে দেওয়া আছে, তোমাদের বাড়ির কাজ হিসেবে এই সংশ্লিষ্ট অনুপাত থেকে শতকরা প্রকাশ এবং শতকরা থেকে অনুপাতে প্রকাশ, এই সংশ্লিষ্ট যতগুলো ম্যাথ আছে বইয়ের মধ্যে 2 নম্বর অধ্যায়ে, সবগুলো ম্যাথ তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। এবং কাজগুলা আমি তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট হিসেবে দেখতে চাই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।